পৃথিবীতে কে ভালো কাজ করছে, কে ঠিক করছে, কে বেঠিক করছে, এটা তো আমার কথায় নির্ণীত হবে না। আপনার বক্তব্য সঠিক হতে পারে, কিন্তু আমার মতে মানে দেশে যেই পরিমাণ সেন্সিটিভিটি তৈরি হয়েছে আওয়ামী লীগের সম্পর্কে, আওয়ামী লীগের সভানেত্রী লেথাল ওয়েপন ইউজ করার জন্য আদেশ দিচ্ছেন, এই করছেন সেই করছেন। আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, সবচেয়ে ভালো নেত্রী যেটা দেখেন সেটার পিছনেও সেও একটা না একটা কুৎসিত নির্বাচনে ইলেক্টেড লোক। তো এরকম পরিস্থিতিতে এটা নিয়ে মানুষের মধ্যে প্রচণ্ড সেন্সিটিভিটি কাজ করে। ধরেন আপনাকে আমি ফ্র্যাঙ্কলি বলি, আমি ফ্র্যাঙ্কলি বিশ্বাস করি, ভুলে যান আমি উপদেষ্টা, আমি মানুষ হিসেবে বিশ্বাস করি আওয়ামী লীগকে আবার যদি নির্বাচনের সুযোগ দেওয়া হয়, আওয়ামী লীগ দেশকে আবার দোজক বানানোর চেষ্টা করবে। তার কাছে এত টাকা আছে এবং তার মধ্যে কোনো রিমোর্স নাই। সে যেটা করেছে এই জুলাই হত্যাকাণ্ড, এটা কোনো রিমোর্স নাই। তো যার রিমোর্স নাই এবং যার কাছে এত টাকা আছে, যার কমপক্ষে 15-20% মানুষ যাদের অন্ধ সাপোর্টার, তারা দেশকে আবার মানে দোজক বানায় ফেলার মতো। কিন্তু সেই সিদ্ধান্ত কে নেবে? না, সেই সিদ্ধান্ত কে নেবে? এটা নেবে পলিটিক্যাল, আমি আপনাকে বলি, সেই সিদ্ধান্ত পলিটিক্যাল পার্টি নেবে, সেই সিদ্ধান্ত বিচারিক প্রক্রিয়া আসতে পারে, সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিতে পারে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বিষয়টা নিয়ে আর্মি চিফ আপনার যদি কথা না বলেন ভালো হয়, বুঝছেন? ওনার এই বিষয়ে কথা বলে উনি নিজেকে এক্সপোজ করে দিচ্ছেন, কারণ এই আকাঙ্ক্ষার বিপক্ষে বহু মানুষ আছে। ইনক্লুসিভ ইলেকশনের কথা তো প্রায় সবাই বলছে, মানে একটা স্ট্যান্ডার্ড ইলেকশন মানেই তো ইনক্লুসিভ ইলেকশন, ইভেন জাতিসংঘ বলছে। জি, জাতিসংঘ বলেছে, জাতিসংঘ ইনক্লুসিভ ইলেকশন বলে নাই জিল্লুর, জাতিসংঘ বলেছে দল নিষিদ্ধ করার বিপক্ষে। আমি আপনাকে দুটো জিনিস ক্লিয়ার করি, জাতিসংঘের রিপোর্টে ইনক্লুসিভ ইলেকশন বলে নাই, জাতিসংঘের রিপোর্টে বলেছে দল যেন নিষিদ্ধ করা না হয়। অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, ইনক্লুসিভ ইলেকশনের কথা বলা মানে ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে না, অন্য এমনিতে না। আমি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আপনাকে বলি, ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে বলছে দলকে নিষিদ্ধ না করা জিনিস, অফকোর্স নিষিদ্ধকরণ করা, একটা দলকে নিষিদ্ধ করা উচিত কি উচিত না, এটা নিয়ে সমাজে ভিন্ন মত থাকতে পারে। কিন্তু আওয়ামী লীগকে ঠিক এখনই আবার ইলেকশনে অংশগ্রহণ করতে দেওয়া, ইনক্লুসিভ ইলেকশন, সেটা নিয়ে কিন্তু মানুষের প্রচণ্ড আপত্তি আছে। এখন সমস্যাটা হচ্ছে কি জিল্লুর, ধরেন মেজরিটি মানুষের আপত্তি আছে। এখন আপনি যদি বলেন তাহলে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে, এটা বলার কারণে আপনার সমালোচনাও আসবে। এখন আপনি এটা বলতে পারেন, কেন আপনি সমালোচনা নিলে সমস্যা নেই, আপনি একটা স্বাধীন পেশার মানুষ। কিন্তু একটা বাহিনী চিফ যদি এটা বলে মানুষকে বিভিন্নভাবে সমালোচকরা ইনভাইট করেন, তাহলে এটা দেশের জন্য ভালো না। কাজে এইসব ব্যাপারে এটা এই পয়েন্টে বিশেষ করে আমি মনে করি, মানে আমার ব্যক্তিগত অভিমত, আই মে বি রং, মানে এমনও তো হতে পারে, আমরা তো আর জানি না যে উনি হয়তো ওনার মেসেজটা আপনাদেরকে বলতে আমি সরকারকে কনভে করেছে, বাট সরকারের রেসপন্স পাননি, সো ওনার কাছে মনে হয়েছে যে বলা প্রয়োজন। আমি একটু গোড়ায় যাই, যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম, ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো, এই সরকারে কার শেয়ার কতখানি? আমিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি, বিএনপির কতখানি, জামায়াতের কতখানি, আর্মির কতখানি, বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি? আমি একটু শেয়ারিংটা বুঝতে চাই। শেয়ারিং তো কিসের শেয়ারিং? না, কার নমিনিরা কত ভাগ শতকরা হিসেবে বা যে কোনো ভাবে? আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি, ধরেন মানে এখানে কারা ডোমিনেট করছে? যেই 50% আমি জানতামই না উপদেষ্টা যারা হয়েছে, আমি ছাত্রদের যেটা শুনেছি তারা বিএনপির মতামত নিয়েছে। তারা মতামত নেয় একটা, আরেকটা হচ্ছে না, তারা নিজেরা লিস্ট করেছে। আমি আপনাকে নাম বলতে পারবো না এখানে, বিকজ এটা বলা শোভনীয় হবে না। তারা যেই একজনকে চেয়েছিল, বিএনপি থেকে স্ট্রং অবজেকশন আসার পর সেটা বাদ দিয়েছে। আবার তাদের লিস্টে যে ছিল না, ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকারী সময় তো আমাদের সাথে ছিল না, সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে। আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে, সে জামাতের কথায় আসছে। সো ছাত্ররা নিজের ইচ্ছা সবকিছু ডিসাইড করে না। সেজন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে। না, আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি, ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে, আন্দোলনে যারা শক্তি আছে, সবার সাথে হয়তো কথা বলা নাই, যাদের সাথে কথা বলে তারা খুবই মাইন্ড করতে পারে, কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল, এত একটা তাড়াহুড়া পরিবেশ ছিল। বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লুর। আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সবাই আলোচনা করে টোরে লোকজন ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে, এটা চট করে হয়ে গেছে। 5 তারিখে শেখ হাসিনার পতন ঘটবে এটাই কয়জন ভাবছে। ফলে এটার মধ্যে কিছু তাড়াহুড়া থাকতে পারে, কিন্তু আমার তাদের ইন্টেনশন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তারা সিলেক্টিভলি আছে, ওর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো না, এটা না। যেমন ধরেন আমি যেটা জানি যে আন্দোলনকারীর সময় আপনার যে ভূমিকা, আমি ছাত্রদের মুখে শুনতাম অত্যন্ত হাইলি রেসপেক্ট করে আন্দোলনকারীর সময় আপনার যে ভূমিকায় আছে। এখন হয়তো আপনি সামনে আছেন দেখে উদাহরণ, হয়তো সরকার গঠনের ব্যাপারে আপনার পরামর্শ হয়তো নেয় নাই, কিন্তু ওইটা ইচ্ছা করে আমি মনে করি না যে আমি এত গুরুত্বপূর্ণ আমার মতামত নিতে হবে। স্টেক হোল্ডার বলছে, আমি আপনি সামনে আছেন দেখে উদাহরণ দিচ্ছি। ওরা ডেলিভারিটি আছে, ওর সাথে কথা বলুন, ওর সাথে কথা বলুন, এটা করে নাই। আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি, ধরেন
50%-এর ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না, এবং আমিও যাদের নাম প্রপোজ করেছি সেখানে 60% তারা আমার প্রপোজালে 3 রকম রিয়াকশন দেখিয়েছে। একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে, তারপর একটা বলছে স্যার এটা একটু দেখতে হবে, আরেকটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে 15 বছর উনি কী করেছে। তো 3 ধরনের রিয়াকশন। তো আমার কথা কীভাবে শুনেছে, ঠিক না? এখন ধরেন আমাদের একজন মহিলা উপদেষ্টা, ওনার নাম বলার সাথে সাথে ওরা বললো স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম সবার কাছ থেকে আসতেছে। ধরেন রেজওয়ানার কথা, রেজওয়ানার নাম সব মহল থেকে আসছে। তো এটা তো আমার কথাতে হয় নাই, এগুলো অলরেডি তারা ডিসাইড করে রেখেছে। এবং তারা 3টা দিন আমি যতদূর জানি আর কি, যত মানুষের সাথে পারে কথা বলার চেষ্টা করেছে। সবচেয়ে বেশি কনসালটেশন করেছে বিএনপি আর জামাতের সাথে, যতটুকু আমি জানি। আমার এটা ভুল হইতে পারে। সরকার কতটা নিরপেক্ষ? সরকারের তো অনেকগুলো হাত পা আছে। এখন আমি যদি আপনার বলি, ধরেন চ্যানেল আই কতটা, ধরেন আওয়ামী লীগ আমলে চ্যানেল আই কতটা সরকারপন্থী, তো চ্যানেল আইয়েরও তো অনেকগুলো কম্পোনেন্ট আছে না? কোনো কম্পোনেন্ট একটু বিএনপির প্রতি সিম্প্যাথেটিক, কোনো কম্পোনেন্ট আওয়ামী লীগের প্রতি বেশি কোনো কম্পোনেন্ট আছে একটু বামের প্রতি, কোনো কম্পোনেন্ট আছে ইসলামিক। একটা ফ্যামিলির মধ্যে মূল প্রবণতা যারা ডমিনেট করে, যারা, যদি আপনি ইউনূস স্যারের কথা বলতে জিজ্ঞেস করেন উনি 100% নিরপেক্ষ। বাকি আপনি যদি বাকিদের কথা জিজ্ঞেস করেন, আমি তো অন্যদের কথা আমার বলা উচিত না। প্রফেসর ইউনূস একজন গ্লোবাল আইকন, সারা পৃথিবী তাকে সম্মান করে, আমরা উনি হয়েছেন বলে সবাই গর্বিত। কিন্তু সামগ্রিকভাবে অনেকে মনে করেন যে উনি কিছুটা শিশুসুলভ এবং সরল, এবং যে কারণে অনেকেই তাকে নানাভাবে প্রভাবিত করতে পারে। কেউ কেউ মনে করেন উনি পেজের মধ্যে আছেন, সেটা আপনাদের মনে হতে পারে। উনি যখন ইন্টারভিউ দেন, স্যার খুব ক্যাজুয়ালি ইন্টারভিউ দেন, কোনো কোনো কথা বলেন, মনে হতে পারে উনি সারাটা দুনিয়া ভেজে খাওয়া মানুষ, বুঝছেন? উনার ডেপথ অফ আন্ডারস্ট্যান্ডিং আনবিলিভেবল। একটা কথা বলবে করবে, উনি সবার সাথে কথা বলে, উনি 4 জন 5 জন 7 জনের সাথে কথা বলে ডিসিশন নেয়। আর সরকারের মধ্যে কে কোন দলের কি প্রভাব আছে ভাই, আপনার আমি শুধু একটা কথা বলি না, কিন্তু সরকারের যা কিছু হচ্ছে সব কি ওনার, সব ওনার, যেমন শেখ হাসিনা যেভাবে একেবারে ওসি পর্যন্ত পৌঁছে যেতেন, সেটা আমরা চাই না, কামনাও করি না, সেটা আমরা কামনা করি। কিন্তু মেজর ডিসিশন সব কি উনি অবহিত, ওয়াকিবহাল? এটা প্রথম দিকে অবহিত না থাকলে পরে থাকেন। যেমন ধরেন আপনার হয়ে যাওয়ার পরে সিদ্ধান্ত হয়ে যাওয়ার পরে হয়তো জানেন, কারণ উনি তো শেখ হাসিনা না, উনি তো খালেদা জিয়া না, উনি আমাদের এই দলের সাথে যাদের কাজ করছেন উনি জীবনে প্রথম দেখেছেন। সেই কারণে আমার প্রশ্ন যে আপনাদের উপদেষ্টা পরিষদে যারা আছেন বা সরকার পরিচালনা যারা এখন লিডিং রোলে আছেন, তারা আসলে বেসিক্যালি কোন ফোর্সটা ডমিনেটিং? যেহেতু এখানে বিভিন্ন ফোর্স আছে, এখানে এক্সট্রিমিস্ট আছে, এখানে রাইট উইংস, সেন্টার রাইট, সেন্টার লেফট। আপনি প্রশ্নটা এমনভাবে করেছেন, যেমন ধরেন 4টা পক্ষ আছে। হ্যাঁ, এখন ধরেন আমি একটা পক্ষে। এখন প্রশ্নটা যদি আপনি আমাকে করেন, তা আমি তো বাকিদেরকে সাবজেক্টিভভাবে ইভ্যালুয়েট করব, ফলে আমার ইভ্যালুয়েশন সত্যি হবে না। আমি শুধু আপনাকে একটা কথা বলি, এখান থেকে বুঝে নেন। আমাদের বাঙালি সোসাইটিতে দেখা গেছে এক ভাই জামাতপন্থী, এক ভাই আওয়ামী লীগপন্থী, এক ভাই বিএনপিপন্থী, কোনো স্বার্থের জন্য না, কিন্তু সত্যি সত্যি। যেমন আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি যে আমার এক ভাই আওয়ামী লীগপন্থী, আমি প্রচণ্ডভাবে অ্যান্টি আওয়ামী লীগ। আবার আমার এক ভাই আছে, আমি কাজিনদের মধ্যে বলছি, বেশ ইসলামিক লাইনে ঝোঁক আছে। তো একটা সরকারের মধ্যেও তো এরকম থাকা স্বাভাবিক। আওয়ামী লীগপন্থী কেউ নাই, কিন্তু ধরেন কারো একটু জামাতের রাজনীতির প্রতি মায়া থাকতে পারে, কারো বিএনপি রাজনীতির প্রতি একটু মায়া থাকতে পারে, কারো বামদের প্রতি বেশি মায়া থাকতে পারে। এখন আমি তো সাবজেক্টিভভাবে, আমি তো এগুলি অবজেক্টিভলি পরিমাপ করা যায় না, কিন্তু অ্যাজ এ হোল যখন আমরা একসাথে বসি বা স্যারের বাসায় কয়েকজন মিলে বসি, আমরা চেষ্টা করি যে, খুব চেষ্টা করি যখন ডিসকাশনের পর্যায়ে যায়, কোনো রকম পার্সিয়ালিটি যেন না হয়। কার মনে কি আছে জানি না, কিন্তু আলোচনার মাধ্যমে আমরা ডিসিশন নিলাম, আলোচনার মাধ্যমে ডিসিশন নিলাম যে আমরা জামাতের পক্ষে একটা সিদ্ধান্ত নিব, বিএনপির পক্ষে। নেভার ইট হ্যাপেন্ড। ওকে, আপনি যেহেতু বলছেন আপনারা কোনো পার্সিয়ালিটি করছেন না, বাট নতুন যে রাজনৈতিক দলটি গঠিত হয়েছে, অনেকেই মনে করেন যে এর সঙ্গে সরকারের প্রত্যক্ষ বা পরোক্ষ বা সরকারের একটা বড় গোষ্ঠীর বা একটা প্রভাবশালী অংশের বেশ ভালো সম্পর্ক আছে। সো মানুষ কিভাবে মনে করে? তাহলে আমি আমাকে দিয়ে বলি আপনাকে, আমার সাথে তো বিএনপির বহু নেতার খুব ভালো সম্পর্ক। না, সেটা থাকতেই পারে। হ্যাঁ, থাকতে পারে। সেটা থাকা আর এক ধরনের রাজনৈতিক সম্পর্ক থাকা, রাজনৈতিক সম্পর্ক মুহূর্তে আশীর্বাদ, ব্লেসিংস, গাইডেন্স, বা আমি আজকে না হয় ভবিষ্যতে এই দলটা করব, আমি পেছন থেকে দলটা গঠনের প্রক্রিয়া আছি, আমি আপনাকে অ্যাডভাইজারি রোলে আছি। আমি আপনাকে অন রেকর্ড গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে যে আমার যদি ব্লান্ডার না হয়ে থাকে, আমাদের উপদেষ্টা পরিষদের কেউ ছাত্রদের রাজনৈতিক দলের সাথে যুক্ত হবে না। কেউ না,
যদি হয় তাহলে আমার সারা জীবনের জাজমেন্ট আমি মনে করব। কেউ যদি না হয় তাহলে আপনি 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 যখন বলছেন এই ছাত্র সংগঠন আমি একটু জিল্লুর বলি, এই রাজনৈতিক সংগঠন করবার সময় তারা একটা সার্ভে করেছে এবং সেই সার্ভে করবার সময় তাদের ফেসবুক পোস্ট থেকে মানে তারা ফেসবুকে পোস্ট দিয়েছে এই সার্ভে ফর্মটা, এবং যারা দিয়েছেন তাদের মধ্যে এখন উপদেষ্টা পরিষদের সদস্য আছেন। মানে সার্ভেটা পোস্ট করেছে, হ্যাঁ হ্যাঁ, যে এটা ভুল করেছেন। আমাদের এই সার্ভে পোস্ট করা উচিত না। যে করেছে আমি জানি না, অবহিত এটা করা উচিত না। আমাদের তো ভুল হতে পারে, কিন্তু আমি আপনাকে যে জিনিসটা বলতে চাচ্ছি, ধরেন মায়া ভালোবাসা স্নেহের কথা তো বললেন, আচ্ছা ধরেন আমার সাথে ফখরুল ভাইয়ের যে সম্পর্ক 15টা বছর এই আন্দোলন সংগ্রামে, ফখরুল ভাইয়ের অধিকার আছে আমার ফোন করে একটা রাগারাগি করা। আপনাকে আমি এত বড় কথা বললাম, আন্দোলনকালীন সময়ে বহু গোপন জায়গায় আমি ওনার সাথে দেখা করতাম, একা কথা বলতাম। এখন ফখরুল ভাইয়ের সাথে আমার সম্পর্ক আছে না? এখন এই ছাত্রগুলা জীবন বিপন্ন করে এইরকম একটা মুক্তির স্বাদ আমাদের দিয়েছে, তার প্রতি আমার ভালোবাসা থাকবে না? আমার কাছে যদি ওরা পরামর্শের জন্য আসে, ছাত্ররা কেন, যে কোনো রাজনৈতিক দল যদি পরামর্শের জন্য আসে, অবশ্যই আমি পরামর্শ দিব, অবশ্যই দিব। আন্দোলনকালীন সময় বিএনপির সাথে কথা বললাম, মান্না ভাইয়ের সাথে 100 বার কথা বলতাম, নূরদের সাথে 100 বার কথা বলতাম। এখন ওরা যদি আসে, স্যার আমরা একটা পলিটিক্যাল পার্টি করতে কিভাবে করব, আমি তো ওদের সরাসরি বলি, তোমরা যদি তোমাদের ফান্ডিংয়ের ব্যাপারটা বাংলাদেশে একটা রেকর্ড করো, প্রকাশ্যে চাঁদানো, যে ভাই আমি এই দলে, আমেরিকায়, ব্রিটেনে, ইউরোপে যেরকম হয় এরকম পরামর্শের বাইরে কিচ্ছু নাই। অন্তর থেকে চাই তারা একটা পরিশুদ্ধ বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তুলুক। এটার মধ্যে কোনো লুকোচাপা নাই। আমার কথা আমি আপনাকে বলে দিই, আমার যদি বুদ্ধি